চট্টগ্রাম বিভাগের রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা, পানির নিচে রেল লাইন, ১৬ শহরে ৮০০ যাত্রী নিয়ে আটকা পর্যটক এক্সপ্রেস, দেয়াল পাহাড় ধসে ৩ জেলায় ৪ জনের মৃত্যু। নালাতে পানি যাওয়া সম্ভব না। বৈরী আবহাওয়ায় উপকূলে বাড়ছে নদ নদীর পানি, বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার শঙ্কা, বন্যার ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত সরকার। আস্তে আস্তে বিলীন হয়ে যেতেছে, ঘরের মাটি নেই, ঘর পড়ে যেতে আছে। হামলা করে এনসিপির জুলাই পদযাত্রা বন্ধ করতে চায় সন্ত্রাসীরা। টাঙ্গাইলে নাহিদ ইসলাম, ব্যবস্থা নেয়ার আশ্বাস সরকারের। গ্রেপ্তার 2 যুবলীগ নেতা রিমান্ডে। সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার তাগিদ প্রধানমন্ত্রীর। মানিকগঞ্জে ৯ম পদাতিক ডিভিশনের গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন। প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। দ্রুতই খুলবে সৌদি, জাপান ও দক্ষিণ কোরিয়ার বাজার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। রাতে রাউন্ড অফ 16-এ মিশরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। রোনালদো নেইমারের বিশ্বকাপ মিশন শেষ হলেও মেসিকে নিয়ে আশাবাদী সমর্থকরা। স্বাগত এখন সন্ধ্যায়, শুনছিলেন শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং আমি অন্যয় কর্মকার। চলতি মৌসুমে রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম বিভাগ। ডুবে গেছে কয়েকটি উপজেলার লোকালয়, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান। পতেঙ্গায় ধসে গেছে সড়ক, স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলার কয়েক লাখ মানুষের জনজীবন। বন্ধ বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস। এদিকে কক্সবাজার, চট্টগ্রাম ও রাঙামাটিতে পাহাড়, দেয়াল ধস ও গাছ চাপায় মারা গেছেন 4 জন। আরও জানাচ্ছেন ফাইসাল করিম। একটানা 2 দিনের বৃষ্টি, দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় বছরের সর্বোচ্চ 386 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এমন অতিভারী বৃষ্টি সাম্প্রতিক সময়ে দেখেনি চট্টগ্রামবাসী। কোথাও কোমর সমান, কোথাও হাঁটু পানিতে ডুবেছে নগরী। স্থবির হয়ে পড়েছে পুরো জনজীবন। বিশেষ করে কাতালগঞ্জ, মোহরা, আগ্রাবাদ, হালিশহর এলাকায় পানিতে ডুবেছে ঘরবাড়ি, আবাসিক এলাকা, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। ভোগান্তিতে পড়েন নগরবাসী। সড়কে পানি উঠে সাময়িক বন্ধ হয়ে যায় যান চলাচল। বন্ধ ঘোষণা করা হয় বেশিরভাগ স্কুল কলেজও। নালাতে পানি যাওয়া সম্ভব না। প্রতি বছর বর্ষা আসলে প্রতিবার নেই, এবারও একই অবস্থা। 30 বছরের মধ্যে বর্ষাকাল আসলে এই এলাকার একটু বৃষ্টি হলে এই পানি হয়ে যায়। যদিও জলাবদ্ধতার জন্য নিচু এলাকার খাল নালায় যত্রতত্র ময়লা ফেলাকে দুষলেন চশিক মেয়র। আর জলাবদ্ধতার কথা মাথায় রেখে সেনাবাহিনীর 16টি দল মাঠে কাজ করছে বলে জানিয়েছে 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক। রেনি সিজনকে ট্যাকেল করার জন্য 16টি কুইক রিঅ্যাকশন টিম আমরা গঠন করেছি, যেখানে এক একটা টিমে 6 জন সদস্য করে কাজ করছে, একজন ইঞ্জিনিয়ার এবং আমাদের সার্ভিং সৈনিক, সাথে আমাদের সার্ভেয়ার এবং ফোরম্যান সহ। আরও সচেতন হতে হবে। এখানে টুকরি পর্যন্ত নালাতে পাওয়া গেছে, টুকরির মধ্যে পলিথিন, প্লাস্টিক, ককশিট, এবং এখানে আপনারা জানেন 6টা ক্লাব রয়েছে। এই 6টা ক্লাবের কারণে এখানে সারাক্ষণ তারা ককশিট ফেলে। এদিকে ভারী বৃষ্টিতে ধসে পড়ে পতেঙ্গায় সড়কের এক পাশ। পরে সেটি সাময়িক সংস্কার করে শুরু করা হয় যান চলাচল। নগরীর বাইরে রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, সাতকানিয়া, বাঁশখালী সহ বিভিন্ন উপজেলায় লোকালয়, ফসলি মাঠ ও সড়ক পানিতে ডুবে যায়। কাপ্তাই চট্টগ্রাম সড়কে বন্ধ হয় যান চলাচল। এছাড়া ঢলে বেড়িবাঁধ ভেঙে যায় বাঁশখালীর খানখানাবাদ এলাকায়। পাহাড়ি ঢলে পানি বাড়ছে হালদা, সাঙ্গু, মাতামুহুরী সহ বিভিন্ন নদী ও খালে।
বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। বিমানবন্দরে নামতে না পেরে ঢাকা ফিরে গেছে অভ্যন্তরীণ রুটের 3টি ফ্লাইট। এদিকে কক্সবাজারের মাতারবাড়িতে এলএনজি টার্মিনালে সরবরাহ কমায় গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে ঘোষণা দিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত পর্যটন নগরী কক্সবাজার। সদর উপজেলা উখিয়ার হলদিয়া পালং, টেকনাফ, রামুর বেশ কিছু এলাকা ও সড়ক ডুবে গেছে পাহাড়ি ঢলের পানিতে। দরিয়ানগরে অতিবৃষ্টিতে পাহাড় ধসে মৃত্যু হয় এক নারীর। এই ঘটনায় আহত হয় কয়েকজন। একটানা বৃষ্টিতে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে দেখা দিয়েছে পাহাড় ধসের ঝুঁকি। মাইকিং করে সচেতন করা হচ্ছে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের। প্রস্তুত করা হয়েছে আশ্রয়কেন্দ্র। পার্বত্য জেলা বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙামাটিতেও হচ্ছে ভারী বৃষ্টিপাত। বাড়ছে সব নদ নদীর পানি। পাহাড়ি ঢলে আতঙ্ক বেড়েছে আশপাশের জনপদে। সকালে রাঙামাটির বাঘাইছড়িতে গাছের ঢাল ভেঙে মারা গেছে এক নারী। নিম্নচাপের প্রভাবে আরও একদিন চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ও পাহাড় ধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত নগর বন্দরী চট্টগ্রাম। রাঙ্গুনিয়া, রহমাননগর পাহাড় ও দেয়াল ধসে 2 জন মারা গেছেন। আর কক্সবাজারে পাহাড় ধসে 1 জন এবং রাঙামাটিতে গাছ চাপায় প্রাণ গেছে আরও 1 জনের। ভারী বর্ষণে রেলপথ ডুবে যাওয়ায় 16 শহরে প্রায় 6 ঘন্টা ধরে 800 যাত্রী নিয়ে আটকা পড়ে আছে পর্যটন এক্সপ্রেস। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যুক্ত হতে চাই শোয়েবের সাথে। শোয়েব, বন্দরনগরীতে এখনো কি বৃষ্টি হচ্ছে কিনা এবং জানাবেন জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি কি? স্বর্ণা, টানা বৃষ্টিপাত চলছে, এই মুহূর্তে বৃষ্টি পড়ছে এবং বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম নগরীর যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলোতে কিন্তু পানি বা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেই জলাবদ্ধতা কিন্তু এখনও বিভিন্ন এলাকাতে রয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে আগ্রাবাদ, কাতালগঞ্জ, আগ্রাবাদ সিডি আবাসিক এলাকা সহ বিভিন্ন এলাকাতে কিন্তু বাসাবাড়িতে পর্যন্ত পানি ঢুকে গিয়েছে এবং যে কারণে নগর জীবনে কিন্তু দুর্বিষহ যন্ত্রণা নেমে এসেছে বলা যায়। সারাদিন ব্যাপী মানুষ যারা কর্মক্ষেত্রে বের হয়েছিলেন তাদের ভোগান্তির শেষ ছিল না এবং রাতের এই সময়টাতেও যেহেতু বাসাবাড়ি থেকে পানি নামেনি সে কারণে এখনও কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে তাদেরকে। এবং নগরের এইসব সমস্যা সমাধানে কিন্তু একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, যারা যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেখানকার নালা নর্দমা দ্রুত পরিষ্কার করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত কিন্তু খুব যে উন্নতি হয়েছে পরিস্থিতি সেটি বলা যাচ্ছে না, কারণ টানা বর্ষণে তাদেরও কিন্তু কাজ করতে বেগ পেতে হচ্ছে। এবং নগরীর বিভিন্ন জায়গাতে, বিশেষ করে টাইগার পাসের কথা বলতে পারি, সেখানে সড়কে গাছ পড়ে যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল। পরবর্তীতে কিন্তু প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে সেই গাছ তারা সরিয়ে ফেলেছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নগরের পাশাপাশি উপজেলাগুলোর কথা একটু বলতে চাই। বিশেষ করে রাঙ্গুনিয়াতে কিন্তু ঈসানগর গুচ্ছগ্রামে পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে এবং এর পাশাপাশি রাঙ্গুনিয়া, রাউজান ও হাটহাজারী, ফটিকছড়িতে বিভিন্ন জায়গাতে কিন্তু সংলগ্ন যে নদীগুলো রয়েছে, বিশেষ করে কর্ণফুলী এবং হালদা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন জায়গাতে কিন্তু লোকালয়ে পানি ঢুকে পড়েছে এবং জলাবদ্ধতার কারণে বিভিন্ন গ্রামে সড়কে পানি ঢুকে পড়েছে এবং সেখানে যারা ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে রয়েছেন কিংবা বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন সব ঝুঁকিপূর্ণ বসতিতে যারা রয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য কিন্তু উপজেলা প্রশাসনগুলোর পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, মাইকিং করা হয়েছে এবং একই সাথে হটলাইন বা কন্ট্রোল রুমও কিন্তু খোলা হয়েছে এবং সেই জায়গাগুলোতে জরুরি প্রয়োজনে জরুরি সেবার জন্য যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। এবং আমরা যেটি জেনেছি যে রাঙ্গুনিয়া, রাউজান, চট্টগ্রাম, হাটহাজারী সহ বিভিন্ন উপজেলাতে যে সকল বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা চলমান ছিল, আজকের দিনে সেই অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু অনেক বিদ্যালয়ে স্থগিত করা হয়েছে এবং আবহাওয়ার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। এবং ফটিকছড়িতে এরই মধ্যে আগামী 24 ঘন্টায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে সেখানে অস্থায়ী বন্যা সৃষ্টি হতে পারে বা স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টি হতে পারে এমন শঙ্কার কথা প্রশাসন জানিয়েছেন এবং সেই শঙ্কা থেকে নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার জন্য কিন্তু অনুরোধ জানানো হয়েছে। অর্থাৎ টানা যে বৈরী আবহাওয়া, সেই বৈরী আবহাওয়াতে জনজীবন একদিকে যেমন বিপর্যস্ত, অন্যদিকে প্রশাসনও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতির উন্নতি কিংবা যানবাহনের নিরাপত্তা বিধানে। স্বর্ণা। সহকর্মী শোয়েব রহমান জানাচ্ছিলেন আগ্রাবাদ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি। এ পর্যায়ে মাহফুজ করিমের সাথে যোগ দিতে চাই। মাহফুজ, প্রায় 6 ঘন্টার বেশি সময় ধরে শতাধিক যাত্রী নিয়ে রেলটি আটকা রয়েছে। রেল কর্তৃপক্ষ তাদের উদ্ধারে কি ব্যবস্থা নিয়েছে জানাবেন?
এখন পর্যন্ত আমরা যদি বলি প্রায় 6.5 ঘন্টা ট্রেনটি চট্টগ্রামের 16 রেল স্টেশনে আটকে আছে এবং কতক্ষণে ট্রেনটি ছেড়ে যাবে সেটি নির্দিষ্ট করে রেল কর্তৃপক্ষ বলতে পারছেন না। তারা আমাদেরকে জানিয়েছেন 16 থেকে একটু সামনের দিকে অর্থাৎ সুন্নিয়া মাদ্রাসা একই সাথে তার সামনের অংশে রেল লাইনে পানি উঠে যাওয়ার কারণেই মূলত ট্রেনটি 16 শহরে দাঁড়িয়ে আছে এবং তারা বলছেন যে এখনও পর্যন্ত ওই রেল লাইনে প্রায় 14 থেকে 15 ইঞ্চি পানি রয়েছে এবং সেই পানির পরিমাণ যদি 5 কিংবা 6 ইঞ্চিতে নেমে আসে সেক্ষেত্রে হয়তো তারা ট্রেন চালাতে পারবেন। যেহেতু এখনও পর্যন্ত পানি প্রায় 14-15 ইঞ্চি রয়েছে, ফলে তারা এখনও পর্যন্ত নির্দিষ্ট করে বলতে পারছেন না কতক্ষণে ট্রেনটি ছেড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই ট্রেনে প্রায় 800-র বেশি যাত্রী রয়েছে। তারা বেশ ভোগান্তির মধ্যে পড়েছে, বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে মূলত সমস্যাটা বেশি তীব্র হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন এখানে পানির সংকট তৈরি হয়েছে, ওয়াশরুমে পানির সংকট যেমন রয়েছে, পাশাপাশি খাবারের সংকট, সেই সংকটের কথা তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে আসলে কবে নাগাদ সেটি ছাড়বে এই ধরনের দুশ্চিন্তা তাদের মধ্যে ভর করেছে। আপনি জানেন যে গত 3 দিন ধরে চট্টগ্রামে টানা বৃষ্টি হচ্ছে, যেখানে গত 24 ঘন্টায় 386 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে নগরীর যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো একেবারে পানির নিচে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের রহমাননগরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং সেখানে একজন মারা গেছেন, 3 জন আহত হয়েছেন, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটের একেবারে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কক্সবাজার থেকে যে প্রবাল ট্রেনটি রয়েছে সেটিও কিন্তু জানালিহাটে আটকে আছে এই জলাবদ্ধতার কারণে, অর্থাৎ রেল লাইনে পানি থাকার কারণে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের পর্যটক এক্সপ্রেস একই সাথে প্রবাল ট্রেনের সবশেষ তথ্য। স্বর্ণা। সহকর্মী কাজী মাহফুজ এবং শোয়েব রহমান যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে আমাদের সাথে। এদিকে উপকূলের বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত। গতরাতে পটুয়াখালীতে 11 জেলে নিয়ে একটি ট্রলার ডুবে যায় সাগরে, নিখোঁজ হন 6 জন। টানা বৃষ্টিতে বাড়ছে ফেনী সীমান্ত এলাকার নদীগুলোর পানি। পাশাপাশি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্রে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। সাগরে লঘুচাপের প্রভাবে উপকূলসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তাল সাগরে রোববার রাতে পটুয়াখালীর গলাচিপায় 11 জেলে নিয়ে ট্রলার ডুবে নিখোঁজ রয়েছে 6 জেলে। উদ্ধারে নেমেছে কোস্টগার্ড ও স্বজনরা। জোয়ারের ঢেউয়ের তাণ্ডবে মির্জাগঞ্জ, দুমকি, গলাচিপা, রাঙ্গাবালী ও কলাপাড়া সহ বিভিন্ন উপজেলার 25 থেকে 30 কিলোমিটার বেড়িবাঁধে নতুন করে দেখা দিয়েছে ভাঙন। এই 2-3 দিনের প্লাবনে ভাঙ্গে কি অবস্থা হয়েছে দেখেন। আর এই যে বাড়িটা আস্তে আস্তে বিলীন হয়ে যেতে আছে, ঘর বাড়ি ভেঙে যেতে আছে, ঘরের মাটি নিয়ে ঘর পড়ে যেতে আছে। আমরা এই বহুত আবেদন জানাইতে আছি সরকারের কাছেও, সরকার কোনো আমাকে ভূমিকা নিতে আছে না। আমাকেও সব ভেঙে চলে যেতে আছে। এখন দোকান থাকবে কিনা তখন নিশ্চিত নাই। বরগুনায় সকাল থেকেই চলছে মুষলধারে বৃষ্টি। বৈরী আবহাওয়ায় পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি বৃদ্ধিতে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশের আতঙ্কে রয়েছে স্থানীয়রা। ইলিশের ভরা মৌসুমে আকস্মিক এই দুর্যোগে মাছ ধরা বন্ধ রেখে উপকূলে ফিরতে বাধ্য হয়েছেন জেলেরা। মাছ ধরা বন্ধ থাকায় আর্থিক লোকসানের দুশ্চিন্তায় পড়েছেন ট্রলার মালিকসহ জেলেরা। বরিশালে মঙ্গলবার বেলা 12টা পর্যন্ত 24 ঘন্টায় 45.4 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বিভাগে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের। আগামী 2 থেকে 3 দিন এমন পরিস্থিতি বিরাজ করতে পারে। গত 24 ঘন্টায় বরিশালে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 45.4 মিলিমিটার। এটি আরও 3-4 দিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ফেনীর সীমান্তবর্তী মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে পানি বিপদসীমার উপরে না উঠলেও স্বাভাবিকের চেয়ে বেড়েছে, তবে বন্যার আশঙ্কা নেই। আমাদের এখানে এই যে কহুয়া নদী, মুহুরী নদীর প্রত্যেক বছরে এইভাবে একটু 2-3 ঘন্টা 4 ঘন্টা বৃষ্টি হইলে আমাদের এখানে সব মানুষের দুর্ভোগ শুরু হয়ে যায়। জামালপুরের মেলান্দহের টুপকার চরসহ আশপাশের এলাকায় ব্রহ্মপুত্রে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিলীন হয়েছে ফসলি জমিসহ বেশ কিছু বসতভিটা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। ঘটনাস্থল পরিদর্শন করে পাউবোর নির্বাহী প্রকৌশলী জানান,
ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলাসহ নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। ভাঙন এরিয়ায় আমরা 120 মিটার অস্থায়ী জরুরি আপৎকালীন কাজ গ্রহণ করেছি, যেটির ব্যয় 30 লক্ষ টাকা ধার্য হয়েছে এবং সেখানে আরও কিছু ভাঙন রয়েছে। পাশাপাশি মেইন যে পার্ট ব্রহ্মপুত্রের, সেখানেও ভাঙন রয়েছে টুপকারচর এরিয়ায়। নদী ভাঙ্গিয়ে শেষ করলে আমরা কি করে খাবো? আগে ভুট্টা আবাদ করতাম, ধান আবাদ করতাম, সব নদীর মধ্যে গেছে গা। মাঝখানে দেবে বেশি ভাঙতেছে, মাঝখানে যে বাড়ি একটা বাড়ি আছে ওই যে দুইটা বাড়ি আসলে সব ভাঙ্গিয়ে ফটফড়াই দেখতে আছে নানেরা। প্রতি বছরে ভাঙতেছে। এইবারও 15 দিনে অনেকখানি ভেঙে গেছে। এই ফসল আবাদি জমি, ধান, গম, ভুট্টা, এই পাট, এলে সমস্ত আবাদি জমিগুলো নদীতে পড়তেছে। ইবনুল কাইয়ুম সনি, এখন। বৈরী আবহাওয়ায় বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নেই এবং বন্যার ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত সরকার। বিকেলে সচিবালয়ে যুক্তরাজ্যের সাথে দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত সমঝোতা স্মারক সই শেষে সাংবাদিকদের কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। মন্ত্রী আরও জানান, 3 পার্বত্য জেলা ও কক্সবাজারে 10 লাখ টাকা ও 200 টন চাল সহায়তা দেয়া হচ্ছে। It's a great day for Bangladesh-UK collaboration in the sphere of disaster management, and we hope this signing will take us to a new drive to strengthening disaster preparedness and facilitate exchanges between the two respective countries and officials at every level, so that we are prepared to tackle any emergency situation. বিশ্বের মধ্যে যে 9টি দেশ সবচেয়ে বেশি দুর্যোগের মধ্যে, তার মধ্যে কিন্তু বাংলাদেশ। এই একই ধরনের দুর্যোগ কিন্তু সারা বছরে ঘটে না, নানান প্রকৃতি নানান হাওয়ার মধ্যেই দুর্যোগ ঘটিত হয়। সেজন্য আজকে আমাদের এই স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা একটা নতুন শক্তি সঞ্চয় করব, যে ভবিষ্যতে আমরা আশা করি না যে এই ধরনের কোনো দুর্যোগ বাংলাদেশে ঘটুক, কিন্তু যদি ঘটে যায় তাৎক্ষণিকভাবে আমরা এই ধরনের সহযোগিতা ওনাদের কাছ থেকে পাবো। মানিকগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টায় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে সশরীরে উপস্থিত হন তারেক রহমান। পরে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে। মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের অধীনে আজবীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা। মঙ্গলবার সকাল 9:30টার দিকে সেখানে হঠাৎ উপস্থিত হন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশিক্ষণ এলাকার বিস্তীর্ণ অংশ হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। দায়িত্বপ্রাপ্ত জিওসি ও সিও প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। এছাড়া যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে ঘুরে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেনা বাংকারে নেমে অংশগ্রহণকারী অফিসার ও সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা খাবার খান। মাঝ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে সরকার প্রধান দীর্ঘ সময় কাটানোয় উপস্থিত সেনা সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সাব্বির রোজ, এখন, মানিকগঞ্জ। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর ম্যাচে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ আফ্রিকান ফুটবলের সফলতম দেশ মিশর। তবে দুই দলের লড়াই ছাপিয়ে বড় হয়ে উঠেছে লিওনেল মেসি এবং মোহাম্মদ সালাহর দ্বৈরথ। আটালান্টা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। জুবাইর আহমেদ জানাচ্ছেন বিস্তারিত।
96 বছরের পুরাতন এক রেকর্ড হাতছানি দিচ্ছে লিওনেল মেসির সামনে। 1930 সালে প্রথম বিশ্বকাপ আসরে আর্জেন্টিনা গুইলার্মো স্তাবিল করেছিলেন 8 গোল। এরপর আর কখনোই কোনো আর্জেন্টাইন ফুটবলার এক বিশ্বকাপে 8 গোল করতে পারেননি। লিওনেল মেসির সামনে আজ আছে সেই সুযোগ, কিন্তু মেসির জন্য কাজটা ঠিক কতটা সহজ হবে সেটিও প্রশ্নের বিষয়। রাউন্ড অফ 16-এ মেসির আর্জেন্টিনাকে খেলতে হবে আফ্রিকান ফুটবলের জায়ান্ট মিশরের বিপক্ষে। এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত 7 গোল পেয়েছেন মেসি। পুরো দলে সেট পিসের বাইরে থেকে গোল করেছেন কেবল লাপুলগাই। মিশর ম্যাচের আগে আপাতত সেটাই কিছুটা ভাবনা আর্জেন্টিনার জন্য। ছন্দে নেই থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ সহ একাধিক ফুটবলার। কোচ লিওনেল স্ক্যালোনির ভাবনাও আছে সেসব নিয়ে। A mi entender, creo que los jugadores, la gran mayoría de los que han jugado muchos partidos este año, bueno, lo están sintiendo y por eso creo que el nivel no es el del que estamos acostumbrados. Pero dicho esto, creo que আগের ম্যাচেই 39 বছর বয়সী মেসি খেলেছেন পুরো 120 মিনিট। মিশর ম্যাচে প্রতিপক্ষ বিবেচনায় তাকে শুরুর একাদশে রাখার কথা জানিয়েছেন আর্জেন্টাইন কোচ। es verdad que ha ganado solo un partido de 4, los otros los ha empatado, pero siempre ha tenido, bueno, una marcada línea de juego, ha complicado a todos sus rivales y এদিকে আর্জেন্টিনাকে সমীহ করলেও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের টেক্কা দিতে পাল্টা কৌশলও তৈরি আছে বলে জানালেন মিশর কোচ হোসাম হোসেন। لكن في منتخب الأرجنتين في الأول وفي الآخر هو حامل اللقب، فليه كل الاحترام، ومن خلال الاحترام ووضعه الكبير فاحنا لينا وضعنا ولينا شخصيتنا إن شاء الله اللي احنا هنأدي بيها، وبناء على قوة المنتخب الأرجنتيني فاحنا في قوة إن شاء الله مضادة إن شاء الله من ناحية التكتيك ومن ناحية تحضير اللاعبين إن شاء الله। দুই দলের মুখোমুখি এটি দ্বিতীয় ম্যাচ। এর আগে একমাত্র ম্যাচে আর্জেন্টিনার জয় ছিল 2-0 গোলে। এছাড়া আফ্রিকান দেশের বিপক্ষে বিশ্বকাপে টানা 8 জয়টাও বিগ ম্যাচের আগে আর্জেন্টিনার স্বস্তি। জুবায়ের আহমেদ, এখন সন্ধ্যায় সময় হলো একটা বিরতির। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন সন্ধ্যা। সাভারে এনসিপির সমাবেশে হামলা জুলাইয়ের কর্মসূচি বন্ধের চেষ্টা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে টাঙ্গাইলের সখীপুরে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, একটি দল একনায়কতন্ত্র কায়েম করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সখীপুরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জুলাই পদযাত্রাকে আরও উৎসাহিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগের প্রকৃত দোষীদের বিচার করতে হবে, তবে সাধারণ ব্যবসায়ীদের হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানো যাবে না। বিএনপি 1 কোটি কর্মসংস্থানের কথা বললেও বাজেটে এর কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ। কর্মসংস্থান 4 মাস গিয়েছে, কয়টা কর্মসংস্থান তৈরি হয়েছে? একটাও কর্মসংস্থান তৈরি হয় নাই। যে বাজেট দিয়েছে সেই বাজেটে কোনো কর্মসংস্থানের রূপরেখা পর্যন্ত নাই। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। তিনি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে এই কিছুদিনে বাংলাদেশে 10,000 পুশিং করা হয়ে গিয়েছে, আরো করার পরিকল্পনা আছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, একটা দেশের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা সংসদে জানতে চেয়েছেন বিরোধী দলীয় ও সংসদ সদস্য আখতার হোসেন। মঙ্গলবার বাজেট অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে রংপুর 4 আসনের সংসদ সদস্য ও এনসিপির এই নেতা অভিযোগ করেন, জুলাইয়ের কোনো আয়োজন থাকলেই স্বৈরাচারের দোষরা নানাভাবে তা বাধাগ্রস্ত করার চেষ্টা করে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চান তিনি। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী জানান, সাভারে এনসিপির সমাবেশে হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সরকার, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। এদিন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 2য় সংশোধন বিল উত্থাপন হলে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সংশোধনীতে প্রতিষ্ঠানটিকে লাভজনক অলাভজনক করার কথা বলা হচ্ছে, যাতে চিকিৎসা ব্যয় বেড়ে যেতে পারে। আমরা যখন বিরোধী দলে আমরা যারা আছি, এই সমাবেশ করার অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে, এটা গণতান্ত্রিক অধিকার।
সেই সমাবেশের সময়টাতে কেন বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ কেন নিয়ে যাওয়া হলো, সেই বিষয়টাতে আমরা সরকারি দলের কাছে আমরা একটা জবাব দিতে চাই মাননীয় স্পিকার। পাশাপাশি আমরা যখনই জুলাইকে নিয়ে কোনো প্রসঙ্গ নিয়ে আসি, জুলাইকে নিয়ে যখনই আমরা কোনো আন্দোলন সংগ্রাম বা কোনো প্রোগ্রামের কর্মসূচি আমরা ঘোষণা করি, সেই সময়টাতেই নানাভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। নিশ্চিতভাবেই সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখছি। আমরা আশ্বস্ত করতে পারি যে এর সাথে যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব, স্বচ্ছতার সাথে ততটা কঠোর পদক্ষেপই সরকার নেবেন। সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ নিয়ে নাহিদ ইসলামের বক্তব্যকে রাজনৈতিক বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয় ব্রিফিংয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আইন মেনে চলার আহ্বান জানান উপদেষ্টা। একই সাথে বলেন, আদালতের রায় পর্যন্ত দলটিকে অপেক্ষা করতে হবে। আগামী বছরের অক্টোবরের মধ্যেই সব স্থানীয় নির্বাচন সম্পন্নের জন্য সরকার রোডম্যাপ তৈরি করেছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। সাভারে এনসিপির জুলাই পদযাত্রায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দলটির শীর্ষ নেতা নাহিদ ইসলাম হামলার পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছিল বলে দাবি করেন। প্রশাসনিক সহায়তায় সেইখানেই বোমা হামলা করা হয়েছে। তবে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে সমাবেশে বিস্ফোরণের ঘটনায় প্রশাসনকে নিয়ে নাহিদ ইসলামের দেয়া বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। রাজনৈতিক দলের প্রধানকে আরও দায়িত্বশীল হবার আহ্বান জানান তিনি। জনাব নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে, তিনি সেটা বলতে পারেন। তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণ অভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটিকে আইন মেনে চলতে ও আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। তারা একটু অপেক্ষা করুন, আদালতে এটা যাবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আমাদের আইসিটি থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে, সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করলেই হবে। বিচারে যদি দেখা যায় যে তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না, আবারও বলছি, এটা আদালতের এখতিয়ার, তিনি সব পক্ষকে শুনেই সিদ্ধান্ত নেবেন। সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জানান, চলতি বছরের অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে পরবর্তী বছরের অক্টোবরের মধ্যেই সকল নির্বাচন সম্পন্নের রোডম্যাপ করেছে সরকার। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। 5 আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর খুলে দেওয়ার কথাও জানান তথ্য উপদেষ্টা। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ স্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে সোমবার মধ্যরাতে সাভারের আনন্দপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এনসিপির সমাবেশ স্থলে হামলার ঘটনায় সাভারের আনন্দপুর থেকে নুরুল ইসলাম ও সজীব নামের 2 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার 2 জন মানিকগঞ্জের সিংড়াই উপজেলার জয়মণ্ডপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও একই ইউনিয়নের আওয়ামী লীগের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও অপরজন যুবলীগ কর্মী। সোমবার রাতে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে আহত হন 4 জন। অবিলম্বে জুলাই সনদের ওপর গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে সংসদ ভবনের সামনে মানববন্ধন করেছে 11 দলীয় ঐক্য। মানববন্ধনে অংশ নেন জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। শহীদ পরিবারের সদস্য ও আহতরা অভিযোগ করেন, সরকার জুলাই আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসে জুলাইকেই ভুলে গেছে। দ্রুত জুলাইয়ের হত্যাকারীদের বিচার দাবি জানান তারা। জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজনীতি সংকটে পড়বে। ঐক্যের শীর্ষ নেতারা জানান, জুলাইকে যারা অস্বীকার করতে চায় তারা জনগণের সাথে প্রতারণা করছে। দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে এ সময় স্পিকারকে স্মারকলিপি দেন তারা।
এখন সন্ধ্যায় সময় হলো আরেকটি বিরতির। ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আর আপনারা দেখছেন এখন সন্ধ্যা। মালয়েশিয়ার শ্রমবাজার এরই মধ্যে খুলেছে এবং পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের শ্রমবাজারও উন্মুক্ত করার উদ্যোগ চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশ মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট টি ক্রিস্টেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। মন্ত্রী বলেন, বিদেশগামী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার কাজ করছে। এই লক্ষ্যে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, মরিশাস, ওমান ও সৌদি আরবের শ্রমবাজার সম্প্রসারণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর আগে সার্কিট হাউসের মন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বিনিয়োগ সহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে নিজের নির্বাচনী এলাকায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী। পরে মার্কিন রাষ্ট্রদূত সিলেটের ঐতিহাসিক কিন ব্রিজ ও সুরমা নদী এলাকা পরিদর্শন করেন। আমার এখানেও আয়ে খুব ভালো লাগে। মিডল ইস্ট সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে ইনশাল্লাহ, খুলে গেছে অলরেডি, মালয়েশিয়া গতকালকে খুলে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের শ্রমবাজারে আমাদের মিডল ইস্টে আমাদের জাপান, আমাদের কোরিয়া, আমাদের মরিশাস, আমাদের ওমান, সৌদি আরব। দেশে দক্ষ উদ্যোক্তা তৈরি হচ্ছে, তারা উপযুক্ত পরিবেশ আর সঠিক নীতিমালা পেলে বিশ্বের অন্যতম সেরা পারফরমেন্স দেখাতে পারবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছর গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। একই অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যসেবা জনগণের কোনো বিশেষ সুবিধা নয়, এটি দেশের মানুষের মৌলিক অধিকার। আরও জানাচ্ছেন জিনাত জান। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে হোটেল আমারিতে বাংলাদেশ স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছরে গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। মন্ত্রী বলেন, দেশে উৎপাদিত ওষুধের মান কোনো অংশেই কম নয়। বেশিরভাগ ওষুধই উন্নত মানের, যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। have achieved a good name in the international market of the medicine export. Just 1 week back I went to a WHO conference in Paris. 2-3 countries including Tunisia, they have requested me to make my meeting with our pharmaceutical producers and government. They want to take our medicines from our country like cancer medicines and other medicines. এ সময় অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য খাতেও অংশগ্রহণমূলক ও কার্যকর সেবা নিশ্চিত করতে চায় সরকার। এজন্য সরকারি ও বেসরকারি উভয় খাতকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান আমির খসরু মাহমুদ। In the budget again we have given lot of incentive for them to invest in the medical equipment manufacturing in Bangladesh, and which is not that difficult. So I think we are getting a lot of response. প্রধান অতিথির বক্তব্যে জুবাইদা রহমান বলেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিতে এবং প্রতিটি নাগরিকের কাছে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চেষ্টা করছে সরকার। We aim for disease prevention and health awareness, to deliver services door to door in villages. Trained health workers will initially focus on identifying diarrhea, high blood pressure, diabetes, malnutrition, and other problems, strengthening prevention and awareness. তিনি বলেন, দেশে রয়েছে এক বিশাল তরুণ প্রজন্ম, যাদের শক্তি, ডিজিটাল দক্ষতা, চিন্তা অন্যতম সেরা জাতীয় সম্পদ। জিনাত জান কবির, এখন, ঢাকা। এখন সন্ধ্যার সময় হলো আরেকটি বিরতির, সাথেই থাকুন। ফিরে এলাম আরও একবার। আর আপনারা দেখছেন এখন সন্ধ্যা।
আচ্ছা, দেশের বাইরের খবর। চীনের হুবেই প্রদেশে শক্তিশালী টর্নেডো ও দেশ জুড়ে ভয়াবহ বজ্রঝড়, ভূমিধস ও বন্যায় এখন পর্যন্ত প্রাণ গেছে 20 জনের, আহতের সংখ্যা ছাড়িয়েছে 300। গানসু প্রদেশে এখনও সন্ধান মেলেনি 33 জনের। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, দুর্গতদের উদ্ধার, ত্রাণ এবং আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এরই মধ্যে উদ্ধার অভিযানে নেমেছেন 3000-এরও বেশি উদ্ধারকর্মী। এদিকে ফিলিপিন্সের দিকে অগ্রসর হওয়া টাইফুন ব্যাভি কিছুটা শক্তি হারিয়েছে। টাইফুনের গতিবেগ ঘন্টায় 185 কিলোমিটারে নেমে এসেছে। অন্যদিকে একটানা বৃষ্টিতে কেরালার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ওয়ানার জেলায় ভূমিধসে প্রাণ গেছে 2 জনের, এখনও নিখোঁজ অন্তত 10 জন। এর মধ্যে দিয়ে শেষ করছে এখন সন্ধ্যা। তবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।